লাস্ট ডাচেস, রবার্ট ব্রাউনিং। রবার্ট ব্রাউনিং একজন ভিক্টোরিয়ান কবি, অর্থাৎ ভিক্টোরিয়ান যুগের একজন বিখ্যাত কবি। এই ভিক্টোরিয়ান যুগ বলা হয় কুইন ভিক্টোরিয়ার যে সময়কাল, সেই সময়টিকে ভিক্টোরিয়ান যুগ হিসেবে চিহ্নিত করা হয়। মূলত এই যুগটি গদ্যের যুগ, উপন্যাসের যুগ, প্রবন্ধের যুগ, প্রোজ রাইটিংয়ের যুগ। কিন্তু তৎসত্ত্বেও অত্যন্ত প্রতিভাধর এবং ইংরেজি সাহিত্যের অনেক বড় বড় কবি এই সময়ে জন্মগ্রহণ করেছিলেন এবং ইংরেজি সাহিত্যের বিকাশ লাভের ক্ষেত্রে তাদের ভূমিকা অনস্বীকার্য। যেমন লর্ড টেনিসন, থমাস হার্ডি, ঠিক তেমনি রবার্ট ব্রাউনিং। রবার্ট ব্রাউনিংয়ের এই কবিতাটি একটি ড্রামাটিক মনোলগ, অর্থাৎ এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে দুটো চরিত্র বিদ্যমান, কিন্তু একটি চরিত্রই কথা বলে যাচ্ছে। কথা বললেও ঠারে ঠারে কিন্তু বুঝিয়ে দেওয়া হচ্ছে, যেটা ড্রামাটিক মনোলগের অন্যতম বড় বৈশিষ্ট্য, যে অন্য চরিত্রটি অর্থাৎ যে হিয়ারার, যে শুনছে, সে কিন্তু যথেষ্ট মনোযোগ দিয়ে শুনছে এবং তার কিছু অভিব্যক্তি আছে। এই অসাধারণ ড্রামাটিক মনোলগ, ব্রাউনিং এর কথা বলতে গেলেই এই ড্রামাটিক মনোলগের কথা আসে তখন যে দুটো কবিতা আমাদের মনে পড়ে, তার মধ্যে একটা হচ্ছে দ্য লাস্ট রাইড টুগেদার এবং মাই লাস্ট ডাচেস। এছাড়াও এই কবিতাটিকে একটা সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট, ব্রাউনিংস মাস্টারি, এই মনস্তাত্ত্বিক বিশ্লেষণের ক্ষেত্রে সেইভাবে ধরা হয়। কারণ অবাক হয়ে দেখতে হবে কবিতাটা পড়তে পড়তে এবং কবিতাটা বোধগম্য করতে করতে, যে কিভাবে কবি একটি চরিত্রকে অসাধারণভাবে ফুটিয়ে তুলছেন তারই বলা কথাগুলোর মধ্য দিয়ে। চরিত্রটি কথা বলছে, একাই বলে যাচ্ছে, এবং সে কিন্তু কখনোই আত্মবিশ্লেষণ অর্থাৎ নিজের দোষ ত্রুটিগুলো সে সামনে আনছে না বা আনতে চাইছে না। কিন্তু ডেলিভারিটলি না হলেও, ইচ্ছাকৃতভাবে না হলেও, তার প্রত্যেকটি কথা বলার মধ্য দিয়ে তার মনোভাব প্রকাশ হয়ে পড়ছে। দিস ইজ আ কাইন্ড অফ সেলফ স্ট্রিপিং প্রসেস। নিজেকে নিজের কথা বলার মধ্য দিয়ে অজান্তেই কিভাবে নগ্ন করে ফেলছেন তার চরিত্রটিকে, সেটার একটা প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে এই কবিতাটি, মাই লাস্ট ডাচেস। বোঝাই যাচ্ছে এই টাইটেলটা থেকে তিনটে ওয়ার্ড আছে এই টাইটেলে, মাই লাস্ট ডাচেস। ডাচেস কথার অর্থ ডিউকের স্ত্রী, তাকে বলা হয় ডাচেস। কিন্তু ডাচেসের সঙ্গে আরো যে দুটো শব্দ ব্যবহার করা হয়েছে সেটার প্রতি যদি একটু মনোযোগ দেওয়া যায়, তাহলে দেখা যাবে মাই অর্থাৎ আমার। আমার, এই আমার কথাটা ভীষণ গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমরা তো এরকম অনেকাংশেই বলে থাকি যে মাই ফাদার, মাই ওয়াইফ, মাই সন, মাই ডটার, মাই মাদার, এটা বলেই থাকি বিভিন্ন রিলেশনের ক্ষেত্রে। কিন্তু এই কবিতার ক্ষেত্রে এই মাই লাস্ট ডাচেস, এটা কি শুধুমাত্র একটি সম্পর্ককে বোঝানো হচ্ছে, নাকি এই সম্পর্কের পিছনে লুকিয়ে থাকা যে আধিপত্য, যে মালিকানা,
যে মালিকানা বোধ, অন্যের স্বাধীনতাকে হরণ করে নিজের অধিকারকে স্পষ্ট করবার, জাহির করবার যে প্রবণতা, সেই প্রবণতার পরিচায়ক এই শব্দটি, সেটা আমাদেরকে দেখতে হবে, আমরা বুঝতে পারবো। পরের শব্দটি হচ্ছে লাস্ট। মাই লাস্ট ডাচেস, লাস্ট। লাস্ট মানে গত, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে আমি যদি বক্তার জবানি দিয়ে যে বলি, ডিউকের জবানি দিয়ে যদি বলি, তাহলে আমার গত স্ত্রী, আমার গত ডাচেস, অর্থাৎ বর্তমানে উনি নেই। আমার এই বলাটা আমার ওই গত ডাচেস যিনি বর্তমানে নেই তার সম্পর্কে। অর্থাৎ এই দুটো ওয়ার্ড দিয়ে কিন্তু চমৎকারভাবে, ভীষণ সুন্দর করে একদিকে একটা মানসিকতা প্রকাশ পেল, আর লাস্ট কথাটা দিয়ে বুঝিয়ে দেওয়া হলো যে তার বর্তমানে অবস্থানটা কোথায়, তিনি বর্তমানে নেই। ইতিহাস ঘাটলে বোঝা যাবে যে এই কবিতাটি ব্রাউনিং লিখেছিলেন যে ডিউককে মনে রেখে, মানে যার কথা বলার মধ্য দিয়ে এই কবিতাটি প্রকাশ পাচ্ছে, তিনি হচ্ছেন আলফানসো টু ডে এস্তে। তিনি হচ্ছেন দ্য ফিফথ ডিউক অফ ফেরারা, ফেরারার পঞ্চম ডিউক। তার কার্যকাল হচ্ছে 1500, তার জীবনকাল আর কি 1553 থেকে 1598 অবধি। তিনি প্রথমে বিবাহ করেছিলেন যাকে, তার নাম হচ্ছে লুক্রেজ ডি কসিমো ডি মেডিসি। তিনি হচ্ছেন দ্য গ্র্যান্ড ডিউক অফ টাস্কানির মেয়ে। বিবাহকালে ডিউকের বয়স ছিল 24 এবং দ্য ডাচেস, অর্থাৎ যার কথা বলা হচ্ছে, তার বয়স 13। ভীষণ উচ্চশিক্ষিত ছিলেন মহিলা এবং ধনী পরিবারের একজন সদস্যা, কন্যা তিনি। তবে এই ধনী পরিবার নিয়ে একটা ব্যাপার আছে। ডাচেস ছিলেন এমন একটি পরিবারের মেয়ে যারা বলা হয় নিউলি রিচ ফ্যামিলি। তখনকার দিনের নব্য ধনী পরিবার। সেক্ষেত্রে বলতে গেলে কিন্তু ডিউকের যে পরিবার, সেই পরিবারের আধিপত্য বা প্রভাব প্রতিপত্তি সমাজে, দেশে অনেক দিনের, মানে প্রায় 900 বছরের ঐতিহ্য। তো সেদিক থেকে বলতে গেলে, ঐতিহ্যের দিক থেকে বলতে গেলে ডিউকের পরিবার অনেকটা এগিয়ে। কিন্তু তাই বলে শিক্ষার দিক থেকে ডাচেস কিন্তু কোনো অংশে কম ছিলেন না। ডিউকের মনে কিন্তু এই 900 বছরের যে গর্ব, সেটা একদম ফুলে ফেঁপেছিল, সেটা বারবার প্রকাশিত হয়েছে। কবিতাটা যদি একটু শুরু করা যায়, ব্রাউনিং কবিতাটা এই রকম যে বর্তমানে ওই ডাচেস নেই, তিনি মারা গেছেন এবং আবার ডিউক বিবাহ করবেন। সুতরাং তার সম্বন্ধ, মানে তার সম্পর্ক, তার সঙ্গে, তার পরিবারের সঙ্গে তার সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপনের উদ্দেশ্যে আরও একজন দূত এসেছেন। তো সেই দূতকে বাড়িটা ঘুরিয়ে দেখাতে গিয়ে একটা জায়গায় ডাচেস, মানে তার পূর্ব যে স্ত্রী, যে ডাচেসের, যার মারা গেছেন, তার ছবিটা দেখানো হচ্ছে এবং সেই ছবিটা ওই দূতকে দেখিয়ে ডিউক যে কবিতা, যে কথাটা বলছেন, যা বলছেন, সেটাই এখানে কবিতার ভাষায় প্রকাশিত। আমরা খুব ভালো করে যদি ডিউকের জবানিটা মন দিয়ে পড়ি বা বোঝার চেষ্টা করি, তাহলে বুঝতে পারবো যে কিভাবে ডিউক আসলে কথা বলার মধ্য দিয়ে নিজের চরিত্র, নিজের মনোভাবকে
প্রকাশ করছেন। That's my last touches painted on the wall, looking as if she were alive. I call that piece a wonder now. Fra Pandolf's hands walked busily a day, and there she stands. ওই আমার গত ডাচেস, যিনি বর্তমানে নেই, তার ছবি দেওয়ালে আঁকা। দেখুন, দেখে মনে হচ্ছে উনি যেন জীবিত। বর্তমানে আমি একে সত্যি একটা অসাধারণ কাজ, শিল্পীর কাজ বলে মনে করি। লুক, the word now is very important. I call that piece a wonder now. এখন করি, অর্থাৎ এই পোর্ট্রেটটা যখন আঁকা হয়েছিল তখন তো ডাচেস বেঁচে ছিলেন। তখন করতাম কিনা সে বিষয়ে সন্দেহ আছে। আমাদের মনে এই প্রশ্নগুলো আসছে পাঠক হিসেবে। উনি বলেননি, কিন্তু উনি এই প্রশ্নের জন্ম দিয়ে যাচ্ছেন। That piece a wonder now. I call that piece a wonder now. Fra Pandolf's hands walked busily a day, and there she stands. একদিন ফ্রা প্যান্ডলফ, যতদূর সম্ভব কল্পনার মানে প্রোডাক্ট অফ ইমাজিনেশন, কবির এই কবিতায় দুজন শিল্পীর কথা বলা হচ্ছেন। প্রথম হচ্ছেন এই ফ্রা প্যান্ডলফ। ফ্রা হতে পারে কোনো চার্চের ক্যারেক্টার, ফ্রায়ার বা মঙ্ক, যিনি শিল্পী। তো তিনি একদিন খুব ব্যস্তভাবে কাজ করলেন এবং ওই তো ওখানে উনি দাঁড়িয়ে পড়েছেন, অর্থাৎ ডাচেসের ছবি ওখানে দাঁড়িয়ে পড়েছে, ফ্রা প্যান্ডলফের কাজ। I said Fra Pandolf by design, for never read strangers like you that pictured countenance, the depth and passion of its honest glance. But to myself they turned, since none puts by the curtain I have drawn by you but I. অর্থাৎ আমি যে ফ্রা প্যান্ডলফ কথাটা বললাম, এটা কিন্তু পারপাসফুলি বললাম, বাই ডিজাইন, ইচ্ছে করে বললাম। কারণ আপনার মতো যে সমস্ত আগন্তুকেরা আসেন, তারা এই ছবি সম্পর্কে প্রশ্ন করতে সাহস করেন না। তার একটা বড় কারণ আছে যে এই ছবিকে পর্দা দিয়ে ঢেকে রাখা হয় এবং এই পর্দা শুধুমাত্র আমারই অঙ্গুলি হেলনে খোলে, উন্মোচিত হয়। অর্থাৎ আমি চাই তাই এই পর্দা উন্মোচিত হয়। যেমন আমি এখন চাইলাম আর আপনি দেখতে পাচ্ছেন। আমার যে সমস্ত স্ট্রেঞ্জাররা আপনার মতো আসেন, আগন্তুকেরা যারা আসেন, তাদের মুখে একটা প্রশ্ন থাকে যে কি অসাধারণ ছবি এটা। মুখের এই গভীরতা এবং এই আবেগ, এই চোখের দৃষ্টি, এই কাতর দৃষ্টি, কি কেমন করে সম্ভব কোন শিল্পীর পক্ষে আঁকা? এটা ওরা বলতে সাহস পান না, কিন্তু আমি বুঝতে পারি। how such a glance came there, এমন গ্লান্স, এমন দৃষ্টি কি করে এলো? So not the first are you to turn and ask thus, sir. It was not a husband's presence only called that spot of joy into the Duchess' cheek. Perhaps Fra Pandolf chanced to say, her mantle laps over my lady's wrist too much, or paint must never hope to reproduce the faint half flush that dies along her throat. Such stuff. অর্থাৎ অবশ্যই আপনার মনের মধ্যে এই প্রশ্নটা এসেছে, আমি বুঝতে পারছি। তাই জন্যই বললাম, আপনি কেন? যে দেখে তার মধ্যেই আসে। ব্যাপারটা কি জানেন, যে এই যে দৃষ্টির কথা বলা হচ্ছে, এই যে গ্লান্সের কথা বলা হচ্ছে, যেটা আপনার মনের প্রশ্ন, অনেকেরই মনের প্রশ্ন, সেটাই আমার একটু সমস্যা ছিল।
অর্থাৎ এই দৃষ্টি বা এই যে লজ্জায় রক্তিম ভাব, এই ভাবটা না সে সবার প্রতি দেখাতো। অর্থাৎ ইট ওয়াজ নট হার হাজব্যান্ডস প্রেজেন্স অনলি। একজন স্বামী হিসেবে আমার তো এটা দাবি থাকতেই পারে যে আমার স্ত্রী যে লজ্জায় রক্তিম ভাব প্রদর্শন করবে সেটা শুধু আমার সামনেই করবে, আর কারোর সামনে নয়। এমনকি একটি ফুলকে দেখেও তার ভালো লাগা আমার অঙ্গুলি হেলনে হবে। সূর্যকে দেখে, অস্তমান সূর্য বা উদীয়মান সূর্যকে দেখে তার অবাক হয়ে যাওয়া আমার জন্য হবে। এটাই তো আমি চাই, কিন্তু তা হতো না, তা হতো না। আমি দেখি যে এই যে ব্লাশ, এই যে রক্তিম আভা লজ্জায়, এই রক্তিম আভা সব সময় হতো। দৃশ্য দেখে হতো, কারোর কোনো কথা শুনে হতো, আমার জন্য আলাদা কিছু ছিল না। ওই স্পট অফ জয়, ওই যে আনন্দের আভা আপনি ওর মুখে দেখছেন, এটাও কিন্তু এই ডাচেসের গালে দেখছেন, এটাও কিন্তু আমি ছিলাম বলে নয়। হয়তো ফ্রা প্যান্ডলফ একটু প্রশংসা করে ফেলেছিল আমার ডাচেসের ছবি আঁকতে গিয়ে। উনি হয়তো বলে ফেলেছিলেন যে হার ম্যান্টল ল্যাপস ওভার মাই লেডিজ রিস্ট টু মাচ। ওই পর্দাটা, ওই কাপড়টা হয়তো ডাচেস, মহামান্য ডাচেসের হাতের ওপর একটু বেশি পড়েছে, ও সৌন্দর্য ঢাকা পড়ে যাচ্ছে। অর্থাৎ কোনোভাবে হয়তো ঠারে ঠারে হলেও ফ্রা প্যান্ডলফ আমার ডাচেসের সৌন্দর্য সম্পর্কে একটু প্রশংসা করে ফেলেছিলেন, অথবা তিনি বলেছিলেন, paint must never hope to reproduce the faint half blush that dies along her throat. এই যে অসাধারণ রক্তিম লজ্জার আভা যেটা তার গণ্ডদেশ, গাল থেকে গলা নেমে আসছে, এই শুধুমাত্র রঙের আঁচড়ে, তুলির আঁচড়ে, এটা কোনো অবস্থাতেই ফুটিয়ে তোলা যাবে না। এত চমৎকার সৌন্দর্য, এটা শুনে হয়তো ওই একই রকম ভাবে আমার স্ত্রী, আমার গত ডাচেস, তিনি রক্তিম হয়েছিলেন, লজ্জায় লাল হয়েছিলেন। Such stuff was courtesy, she thought, and cause enough for calling up that spot of joy. এই ধরনের কথাবার্তা হয়তো আমার স্ত্রীর মনে হয়েছিল অত্যন্ত সুন্দর প্রশংসা, ভদ্র প্রশংসা, এবং কোনো কারণেই, সেই কারণেই হয়তো তার গালে ওই আনন্দের রক্তিম লজ্জা মাখানো আভাটা দেখা গিয়েছিল। জানেন, এরপরে বলছেন, she had a heart, how shall I say, too soon made glad, too easily impressed. She liked whatever she looked on, and her looks went everywhere. ওনার একটা হৃদয় ছিল, কি বলি বলুন তো আপনাকে, অত্যন্ত সামান্য কারণেই আনন্দিত হয়ে পড়তো, অত্যন্ত সামান্য কারণেই অনুপ্রাণিত হয়ে পড়তো। উনি পছন্দ করছেন যা দেখছেন তাই সব কিছুকে, তার দৃষ্টি সব সময় সব দিকে যাচ্ছে। স্যার, it was all one. My favor at her breast, the dropping of the delight in the west, the bough of cherries some officious fool broke in the orchard for her, the white mule she rode with round the terrace, all and each would draw from her alike the approving speech or blush at least. সব কিছু একই রকম প্রতিক্রিয়া পেত। এই ধরুন না, আমি যে অলংকারটা দিয়েছিলাম, যেটা ওর বুকের ওপর শোভা পাচ্ছে, আমি যা দিয়েছিলাম, যে গিফটটা আমি দিয়েছিলাম, যে জুয়েলারি বা আমি যা দিয়েছিলাম, সেটার প্রতি ওর যা প্রতিক্রিয়া, পশ্চিমে সূর্য অস্ত যাচ্ছে, অথবা কেউ হয়তো একটু ফুলের বোকে বা ফুলরাজি তার জন্য নিয়ে এসেছে, অথবা ছাদের উপর সে যখন তার ঘোড়ায় করে ঘোড়ায় চড়তো,
এই সব কিছুর মধ্যেই ওর প্রতিক্রিয়া এক রকম ছিল, একরকম, একই রকম লজ্জা। স্বামী হিসেবে আমার প্রতি ওর কোনো আলাদা প্রতিক্রিয়া আমি লক্ষ্য করিনি। She thanked men, good, but thanked somehow, I know not how, as if she ranked my gift of a 900 years old name with anybody's gift. Who would stoop to blame this sort of trifling? Even had you skill in speech, which I have not, to make your will quite clear to such an one, and say just these or that in you disgusts me, here you miss, or there exceed the mark. And if she let herself be lessoned so, nor plainly set her wits to yours forsooth, and made excuse, even then would be some stooping, and I choose never to stoop. অর্থাৎ বলছে যে সব কিছুর প্রতি ওই একই প্রতিক্রিয়া। এমনকি আমার মনে হতো ও যে গিফট পায় অন্যান্যদের কাছ থেকে, যে প্রশংসা বাক্য শোনে বা যাই কিছু পায়, ও যেন আমার গিফটটা, মানে আমি যা দিয়েছি ওকে, আমার সব থেকে বড় গিফট হলো আমার সুনাম, আমার বংশ পরিচয়, আমার 900 বছরের পুরনো ঐতিহ্য, যে সম্মান, যে অহংকার আমি ওকে দিয়েছি, সবকিছুর সঙ্গে সেটাকে গুলিয়ে ফেলে, সেটাকে এক করে ফেলে। এই ধরনের ছোট্ট ছোট্ট মারাত্মক ভুলগুলোকে কে বলুন তো ঠিক করবে? হুড স্টুপ। লক্ষ্য করবে পরবর্তী লাইনগুলোতে স্টুপ কথাটা 3বার ব্যবহৃত হয়েছে প্রায়। স্টুপ মানে ঝোঁকা, ঝোঁকা। কে ঝুঁকবে? আমি আমি ঝুঁকবো, এই ভুলগুলোকে ধরিয়ে দেব। আচ্ছা, যদি ধরিয়েও দিতাম, আমার আপনার মতো বা অন্যান্যদের মতো বলবার ক্ষমতা নেই, কিন্তু আমি যদি ধরিয়েও দিতাম যে এখানে ভুল হচ্ছে, জাস্ট দিস অর দ্যাট ইন ইউ ডিসগাস্টস মি, এই বলে তুমি বিরক্ত করছো আমাকে, এইখানে তুমি মিস করলে, এইখানে তুমি প্রগল্ভতার মাত্রা ছাড়িয়ে যাচ্ছ, এগুলো যদি বলি, সে হয়তো শিখবে, শিখবে এবং কখনোই কোনো অবস্থাতেই কোনো আর্গুমেন্ট, কোনো যুক্তি আপনার বিরুদ্ধে দেবে না, আমার বিরুদ্ধে দেবে না। কিন্তু কে ঝুঁকবে? কে ঝুঁকবে? ইভেন দেন উড বি সাম স্টুপিং। সে যদি সব মেনেও নেয়, আমার তো মনে হবে যে আমি ওর কাছে মাথা নুইয়েছি। ওকে কারেক্ট করতে যাওয়ার ব্যাপারটা বলাটাই ওর কাছে মাথা নত করা। সুতরাং আমি কোনোভাবেই মাথা নত করিনি। আই চুজ নেভার টু স্টুপ। আমি মাথা নত কখনোই করি না। Oh, sir, she smiled, no doubt, whenever I passed her. But who passed without much the same smile? This grew. I gave commands, then all smiles stopped together. There she stands as if alive. বুঝতেই পারছেন, ও হাসতো, আমি যখন ওর পাশ দিয়ে যেতাম হাসতো। কিন্তু আচ্ছা বলুন তো, যে কিনা ওর পাশ দিয়ে যেত, তারপর তারাও তো সেই একই প্রতিক্রিয়া দেখতে পেত বলে আমার মনে হয়। এটা বেড়েই চলেছিল, এক্সট্রিম হয়ে যাচ্ছিল। এই প্রতিক্রিয়া আমি আর সহ্য করতে পারছিলাম না। সেই কারণেই একদিন আমি আদেশ করলাম, আর সব হাসি থেমে গেল। There she stands as if alive. দেখুন, এখন দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে যেন জীবন্ত। Will it please you rise? We shall meet the company below. Then, I repeat, the Count your master's known munificence is ample warrant that no just pretense of mine for dowry will be disallowed. আমি জানি আপনি এসেছেন আপনার প্রভু কাউন্টের কন্যা, বাগদত্তা কন্যা, তার জন্য আমার সঙ্গে তার বিবাহর কথাবার্তা বলবার জন্য এসেছেন, আমি জানি। এবং আমি এটাও জানি যে আপনার কাউন্ট এতটাই বড়লোক, এতটাই উচ্চ স্থানাধিকারী মানুষ যে তিনি যে পণ দেবেন, যা দেবেন, আমি সেটা নিশ্চয়ই আমার সম্মানের উপযুক্তই হবে। আমি সেটা বুঝতে পারছি। আরেকটা ব্যাপার হচ্ছে, আপনি কি একটু উঠে দাঁড়াবেন? আমরা নিচে গিয়ে আপনার অন্যান্য যে কোম্পানি আছে তাদের সঙ্গে মিলিত হব। চলুন, এই জায়গাটা আমরা এখন ত্যাগ করি।
এই যে জায়গাটা ত্যাগ করতে বললেন, বলে আবার এই কথাটা বললেন যে আপনার কাউন্ট নিশ্চয়ই আমার যোগ্য ডাউরি দেবেন, পণ দেবেন বলে বলছেন, দেখো, the for dowry will be disallowed, though his fair daughter's self, as I avowed at starting, is my object. যদিও ডাউরি বড় কথা নয়, ওনার সুন্দরী মেয়ে যে কিনা আমার বাগদত্তা অর্থাৎ আমার স্ত্রী হতে চলেছে, সেই আমার কাছে টপ মোস্ট প্রায়োরিটি। এটা একটা বড় বড় কথা বলা যাকে বলে সেটা বলা হলো, এটা একটা মন রাখার কথা। আসল কথাটা তো বুঝিয়েই দিয়েছেন। Nay, we will go together down, sir. এই যে কিছুক্ষণ আগে বললেন, তার মানে বোঝা যাচ্ছে যে এই কথাটা বলার সঙ্গে সঙ্গে ওই কাউন্টের যে দূত যিনি এসেছিলেন, তিনি ডিউক যখন বলেছেন আপনি নিচে যান, এই নিচে যেতে উদ্যত হয়েছেন, সঙ্গে সঙ্গে আবার ডিউক বলছেন নে, দাঁড়ান দাঁড়ান, না না না, we will go together down, sir. আমরা একসঙ্গে যাব। এই যে একবার তাকে থামিয়ে দিয়ে আবার তাকে একবার তাকে যেতে বলে আবার তাকে থামানো, এখানেও কিন্তু ডিউক তার আদেশ, তার কর্তৃত্ব, তার আধিপত্য প্রতিষ্ঠা করছেন। Nay, we will go together down, sir. Sir বলছেন, কিন্তু সে সম্মান দেখাচ্ছেন কি? লাস্ট যে লাইনটা বলছেন ভীষণ গুরুত্বপূর্ণ। Nay, we will go together down, sir. Notice Neptune, though taming a seahorse, thought a rarity which claws of Innsbruck cast in bronze for me. যাওয়ার আগে, ওই নিচে যাওয়ার আগে একটু দেখবেন স্যার, দেখুন এই ব্রোঞ্জের মূর্তিটা কিসের মূর্তি? নেপচুনের মূর্তি। নেপচুন সমুদ্রের দেবতা। নেপচুন কি করছে? যে সি হর্স, তার মানে একটি সি হর্সকে সে গায়ের জোরে পদানত করার চেষ্টা করছে। এই হচ্ছে মূর্তিটা। অর্থাৎ একটি সি হর্সকে সে পোষ মানানো, বশ্যতা স্বীকার করানোর চেষ্টা করছেন। এই রকম একটি মূর্তি, আরেকটি মূর্তি, একটি কিন্তু দেখালেন ডাচেসের ছবিটা নিয়ে এতক্ষণ কথা হলো, নিচে নামার সময় ওই মূর্তিটার দিকে ওই দূতের দৃষ্টি আকর্ষণ করছেন ডিউক। বলছেন নোটিস নেপচুন, দো, এই নিচে নামতে গিয়ে একবার দেখবেন, যদিও ওই নেপচুনের মূর্তিটা দেখুন, টেমিং আ সি হর্স, অর্থাৎ ওই সি হর্সকে, সমুদ্র ঘোড়াকে, সিন্ধু ঘটককে কিভাবে বশ মানানোর চেষ্টা করছে। হট এ র্যারিটি, খুবই রেয়ার ব্যাপারটা, জানেন তো। এই ধরনের মূর্তি অত্যন্ত দুর্লভ, কিন্তু ওই ইন্সব্রুকের শিল্পী, এখানেও কিন্তু একটু কবি কল্পনা লাগিয়েছেন, কিন্তু বলে দেওয়া হচ্ছে ক্লস অফ ইন্সব্রুক, ওই ইন্সব্রুকের শিল্পী কাস্ট আপ ইন ব্রোঞ্জ ফর মি, আমার জন্য ব্রোঞ্জে এই মূর্তি তৈরি করেছেন। এখানে ইতিহাসের ছোট্ট পয়েন্ট বলার চেষ্টা করি, এটা খুব ইন্টারেস্টিং। যে ডিউকের কথা বলা হচ্ছে, তিনি যখন দ্বিতীয় বিয়ে করতে যাবেন, সেকেন্ড ওয়াইফ, তিনি ছিলেন ওই টাইরোক্লিন কাউন্টের মানে নিস, ভ্রাতুষ্পুত্রী। তো এই কাউন্টের যেখানে তার দ্বিতীয় বিয়ের সম্বন্ধ হচ্ছে, সেই বিয়ের যে সম্বন্ধ হচ্ছে যে 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 পরিবারের সাথে, সেই পরিবার যে কাউন্ট পরিবার, সে কাউন্টের রাজধানী ছিল ইন্সব্রুকে। অর্থাৎ কোনো না কোনোভাবে এই ডিউক, বর্তমান ডিউক যেন বুঝিয়ে দিচ্ছেন যে ইটালির বাইরেও কিন্তু আমার প্রতিপত্তি আছে। আপনি যেখান থেকে আসছেন, মানে আপনার মালিকের, মানে যে পরিবারে আমার বিয়ে হচ্ছে, আমি বিয়ে করতে চলেছি, সেই পরিবার যে জায়গার, যেখানে তার আধিপত্য, সেই জায়গার একজন বিখ্যাত শিল্পী আমার জন্যই শুধুমাত্র এই ব্রোঞ্জের স্ট্যাচু তৈরি করেছেন। অর্থাৎ ঠারে ঠারে একটা অসাধারণ, ভীষণ সুন্দরভাবে ব্রাউনিং কিন্তু ডিউকের মনোভাবটা, তার চরিত্রটিকে একেবারে নগ্ন করে দিলেন। কবিতাটি ভালো করে পড়তে হবে, আর পড়লেই কিন্তু এর রসাস্বাদন করা যাবে। অত্যন্ত সুন্দর কবিতা। ড্রামাটিক মনোলগের মাধ্যমে একটি চরিত্রকে তারই বলার মাধ্যমে কিভাবে
প্রকাশিত করা যায়, নিজের প্রশংসা করতে গিয়ে যে কিভাবে উনি নিজের নিন্দে করে ফেললেন এবং নিজেকে প্রকাশ করে ফেললেন, তার চারিত্রিক দোষগুলোকে পাঠকের সামনে উন্মোচিত করে ফেললেন। That's the point of interest. Read it carefully and mindfully. Thanks to all.